এখন আসুন, এখন আমরা আছি কোথায়? শব্দ প্রকরণ। শব্দ প্রকরণ মানে কি? শব্দ কাকে বলে? এক বা একাধিক বর্ণ মিলে যদি কোনো একটা অর্থ প্রকাশ করে, এক বা একাধিক বর্ণ মিলে যদি কোনো একটা অর্থ প্রকাশ করে তাকে কি বলে? শব্দ। খতে চড়ে যে আমরা বলি খেচর, আবার আকাশে চড়ে যে আমরা তাকেও কি বলি? খেচর। খতে চড়ে যে তার নাম হচ্ছে খেচর, আকাশে চড়ে যে তার নাম হচ্ছে খেচর। তার মানে দেখুন, খ একটা বর্ণ, আবার সে কিন্তু একটা শব্দ। খ একটা বর্ণ, আবার সে কিন্তু একটা শব্দ হয়। সে একটা বর্ণ, আবার সে একটা শব্দ। এটা হতে পারে। এখন আসুন, তাহলে মূল বিষয়টা কি? খতে চড়ে যে তাকে আমরা বলি খেচর, আকাশে চড়ে যে তাকেও বলি খেচর। শব্দের সংজ্ঞাটা কি? এক বা একাধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। শব্দ থেকে আমাদের একটা প্রশ্ন অবশ্যই আসবে। শব্দ প্রথমত তিন প্রকার: উৎসমূলক শ্রেণী বিভাগ, গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ। প্রথমে যাব হচ্ছে উৎসমূলক শ্রেণী বিভাগ। তৎসম শব্দ অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তৎসম মানে হচ্ছে তার সমান। কার সমান? সংস্কৃতের সমান। যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে তাকে আমরা কি বলি? তৎসম শব্দ। তৎসম থেকে একটু পরিবর্তন হলে অর্ধ তৎসম, আর অর্ধ তৎসম থেকে আরেকটু পরিবর্তন হলে তার নাম হচ্ছে তদ্ভব। সাপোজ আমি একটা শব্দ বললাম চন্দ্র, তৎসম। একটু পরিবর্তন হয় চন্দ, এরপরে হয় চাঁদ। চাঁদটা হচ্ছে তদ্ভব, মানে দুইবার পরিবর্তন হলো চাঁদ শব্দে। এরপরে বললাম হস্ত। হস্ত মানে কি? হাত। হস্ত থেকে আসলো কি? হস্ত থেকে আসলো অর্থ। একটু পরিবর্তন হলো, হাত আবার পরিবর্তন হলো। এটাকে বলে প্রাকৃতের মাধ্যমে, মানে দুইবার পরিবর্তন। মাতা, মাতা তৎসম। মা আ অর্ধ তৎসম। মা তদ্ভব। এরপরে শুন, সর্প তৎসম। সর্প তৎসম। তপ্প অর্ধ তৎসম। সাপ তদ্ভব। তাহলে দেখুন, এই শব্দটা একটু খেয়াল করতে হবে। যে সকল শব্দ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে তাকে বলি তৎসম শব্দ। একটু পরিবর্তন হলে তাকে বলি অর্ধ তৎসম। দুইবার পরিবর্তন হলে তাকে বলি তদ্ভব শব্দ। পরীক্ষায় সংজ্ঞা আসবে না যে তদ্ভব শব্দ কাকে বলে লিখুন, তৎসম শব্দ কাকে বলে লিখুন, এটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় আসবে যে চন্দ্র কোন ধরনের শব্দ, নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ, এই ধরনের প্রশ্ন আসবে। এখানে আপনার কাজ হচ্ছে মুখস্থের যে অংশটুকু আপনাকে মুখস্থই করতে হবে, কিছু অংশ বোঝানোর আমরা সেটা বোঝাচ্ছি। তদ্ভব শব্দের অপর নাম হচ্ছে খাঁটি বাংলা। আমরা ওই সবচেয়ে বেশি শব্দ ব্যবহার করি কোনগুলো বলুন? চন্দ্র নাকি চাঁদ? বলুন কোনটা ব্যবহার করি? চাঁদ। সর্প নাকি সাপ? সাপ। আমি একটা সর্প দেখেছি নাকি আমি একটা সাপ দেখেছি? চলো একটু চন্দ্রকে দর্শন করি নাকি চাঁদ দেখি? চাঁদ দেখি। আমরা সবসময় যেটা বলি সেটাই হচ্ছে তদ্ভব শব্দ। এখন বলুন দেশি শব্দ। প্রাচীনকালে যারা এই দেশে বাস করতো, অনার্য জাতির, প্রাচীনকালে যারা এই দেশে বাস করতো সবাই ছিল নিগ্রো, কালো, কুচকুচে কালো। আমরা এই দেশে এই যে এরা আসার পূর্বে, অস্ট্রিক দাবির এরা আসার পূর্বে যেখানে যারা ছিল তাদের কিছু শব্দ আছে, এদেরকে বলে দেশি শব্দ। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা এই দেশে আসছে, এদেরকে বলে বিদেশি শব্দ। এখন আসুন তৎসম শব্দ। বাংলায় ব্যবহৃত শব্দের 25% শব্দই হচ্ছে তৎসম। এই তৎসম শব্দগুলো মুখস্থ করতে হবে, এটা একটা ভাষা, একদিনে এটা মুখস্থ করা সম্ভব না। তবে তৎসম শব্দ মনে রাখার কিছু কৌশল আছে। যেমন ধরুন, তৎসম শব্দ মনে রাখার কৌশলগুলো কি কি? নত্য সত্য বিধানে যে সকল শব্দ পড়েছেন সব তৎসম শব্দ। সন্ধিতে আমরা পড়বো তৎসম, সমাসে পড়বো তৎসম, প্রত্যয়ে পড়বো তৎসম, উপসর্গতে পড়বো তৎসম। হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত যত নাম আছে, যত শব্দ আছে সব তৎসম। ধর্মীয় যত শব্দ আছে, বাংলা 7 দিনের নাম, 12 মাসের নাম, 10 দিকের নাম, 10টা দিকের নাম। 10টা দিক কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঊর্ধ্ব, অধ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত। এই 10টা দিকের নাম সহ এগুলো হচ্ছে তৎসম শব্দ। এগুলো আস্তে আস্তে আপনার মাথায় ঢুকে যাবে যে কোনটা তৎসম শব্দ। আচ্ছা, এখন আসুন, তাহলে এখানে একটু খেয়াল করতে হবে যে এটা হচ্ছে তৎসম। তৎসম থেকে একটু পরিবর্তন হলে তাহলে তার নাম হচ্ছে কি? অর্ধ তৎসম। অর্ধ তৎসম মানে বাংলায় ব্যবহৃত শব্দের 5% শব্দ হচ্ছে অর্ধ তৎসম। দেখুন, অর্ধ তৎসম পড়ার আগে এটার তৎসমটা খুঁজে বের করবেন। জ্যোৎস্না, এটার তৎসম কি? এটার তৎসম হচ্ছে জ্যোৎস্না। শ্রাদ্ধ থেকে আসছে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, শ্রাদ্ধ থেকে আসছে শ্রাদ্ধ। গৃহিণী থেকে আসছে গিন্নি। মেয়েরা যারা মিউট আছেন, আপনাদের মধ্যে কেউ কি গৃহিণী আছেন? গৃহিণীর সংজ্ঞা কি? ভাত রান্ধে।
এই বেটা এই ভাত ভাত রান্ধে, রান্না না হোটেলে স্যার, তো বেটা পুরুষ মানুষ ভাত রান্ধে, তাহলে সে কি গৃহিণী? স্যার ভাত রান্না করে না স্যার, সংসারে সব করা লাগে। সব ছেড়ে সব করলে গৃহিণী। গৃহস্থালী করে যারা, গৃহের কাজ করে যারা, গৃহের গৃহের কাজ কাজ করে। করে যে গৃহস্থালী কাজ এখন করতে ধরেন হবে। আমার বাসায় কেউ নাই, একটা কাজের মহিলা রাখলাম 10,000, 20,000, 50,000 টাকা দিয়ে, সে সব কাজ করে, তাহলে সে কি গৃহিণী? না স্যার, না স্যার, বিয়ে করে স্যার, বউ গৃহিণী হতে হবে। একটা মেয়ে তার বাবার বাড়িতে মা নাই কোনো কারণে, সারাদিন রাত 24 ঘন্টা কাজ করে, তাহলে সে কি গৃহিণী? না স্যার, না হ্যাঁ, গৃহিণী তাহলে গৃহবধূ। তাহলে গৃহিণী মানেটা কি? গৃহিণীর সংজ্ঞাটা কি? গৃহিণীর বিয়ের পর সংজ্ঞাটা কি? স্বামীর বাড়িতে রান্না করা, যাবতীয় সব কাজ করাই হলো গৃহিণী। ছেলেরা বলবেন না, ছেলেরা বলেন কেন? ছেলেরা মুখ বন্ধ স্যার রাখুন। বিয়ের পর সংসার সামলাবে যারা মেয়েরা, তারাই গৃহিণী গুড, ভালো কথা। মনে হয়। তাহলে আপনার চাকরি হওয়ার পর আপনি কি আসলে গৃহিণী হওয়ার ইচ্ছা আপনার আছে কিনা? আছে তো, আছে আছে? স্যার। এরকম কেউ আছেন যে আমার গৃহিণী হওয়ার কোনো ইচ্ছা নেই, আমি জব হোল্ডার হব? না, গৃহিণী না, হওয়ার স্যার। ইচ্ছা আছে, job করার এরকম কেউ ইচ্ছা। আছেন যে না আমি গৃহিণী না, আমি চাকরি হওয়ার পরে, আমি বিয়ে করার পরে আমি জব হোল্ডারই থাকবো, আমি গৃহিণী হব না? চাইলে না হয়ে থাকা যাবে। একজন পাইছি, ইমু, সে গৃহিণী হবে না। ও আল্লাহ, 2জন পাইছি। হ্যাঁ, অনেকেই তো আছেন। আসলে আপনারা কি বুঝে শুনে বলতেছেন নাকি না বুঝে বলতেছেন? স্যার এবার বিয়ের আগে অনেকেই বলি স্যার আমরা গৃহিণী হব না, বিয়ের পর উল্টো হয়ে যায় স্যার। না, বিয়ে করলে যে গৃহিণী হবেন বিষয়টা এরকম না। আপনি বিয়ে করছেন, আপনার হাজবেন্ডকে আরেকটা বিয়ে করাবেন, বিয়ে করে আপনার সতীন ঘরে আনবেন, সতীনরে সব পাওয়ার দিয়ে রাখবেন, তুমি আমারে বাদ দিলে দাও, না দিলে নাই, আমি শুধু চাকরি করবো আর খাবো। পারবেন? স্যার হবে না স্যার, এগুলো আপনার হাজবেন্ডে আরেকটা বিয়ে করাতে পারবেন আর সব মাতবরি দিবেন আপনার সতীনকে, এটা সম্ভব? না স্যার। স্যার মেয়েরা এবার কে যাবে? যতই চাকরি করুক, গৃহের কাজ তো অবশ্যই করতে হবে। অবশ্যই করতে হবে। না, করতে হলেই হবে এরকম না, কিন্তু আপনি কর্তৃত্ব তো ছাড়বেন না। হ্যাঁ, কর্তৃত্ব ছাড়বেন। এবার আসুন, আমি গৃহিণী হতে চাই না, এবার কোন মেয়ে আছেন এবার সামনে আসুন। আমি বিয়ের পর গৃহিণী হতে চাই না। হ্যাঁ, উম্মে উম্মে আয়েশা লিখছে অসম্ভব, মানে কি কোনো মতে সম্ভব না। তার মানে গৃহিণী শব্দের অর্থ হচ্ছে স্বামীর গৃহে কোনো মেয়ে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজ করাকে বলে গৃহিণী। আপনার চাকরি হলে আপনি অফিস করতে হবে, তখন আপনার সাথে কেউ না কেউ আপনার ফ্যামিলিতে হেল্প করতে পারে, কিন্তু আপনার হাজবেন্ডকে আরেকটা বিয়ে করাইয়া, হ্যাঁ, সতীন ঘরে আয় না, তখন আপনি তারে সব টাকা পয়সার দায়ভার মালিকানা বানাই দিয়া আপনি ইনএক্টিভ কাঠের পুতুল হবেন, এটা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, তখন আপনি হবেন সেই ফুল্লরার মতো। ফুল্লরা, কালকে তো এবং ফুল্লরার ঘটনা আছে কিনা, যে এই যে অলরেডি একজন লিখছে প্রতিদিন পেটাবো হাজবেন্ডকে আরেকটা বিয়ে করলে, বিলকিস। হ্যাঁ, তখন তো ওই যে পিপিলিকা আর পাখা ওঠে মরি বাড়ি তোরে, বটিয়ে দা একটা নিয়া, কালকে তো কোমরে কাঁচা একটা দিয়ে, কালকে তোর বউ ফুল্লরা বলছিল পিপিলিকার পাখা ওঠে মরি বাড়ি তোরে, কাহার ষোড়শী কন্যা তুমি আনিয়াছো মোর ঘরে। হ্যাঁ, তখন হবে এই অবস্থা। তাহলে আসলে আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে। গৃহিণী কুৎসিত থেকে আসছে কুৎসিত, আপনি যখনই পড়বেন, কুৎসিত থেকে আসছে কি কুৎসিত, যখনই আপনি অর্ধ তৎসম পড়বেন তখন তার তৎসমটা একটু মনে রাখার চেষ্টা করবেন। অর্ধ তৎসম পড়লে আপনি অবশ্যই তৎসম শব্দটা পড়ার চেষ্টা করবেন। তদ্ভব নিজে নিজে পড়বেন। দেশি, প্রাচীনকালের শব্দগুলো হচ্ছে দেশি শব্দ। বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা এই দেশে আসছে এবং তাদের মাথা থেকে, তাদের মুখ থেকে ব্যবহৃত বিভিন্ন শব্দ আমাদের মাথায় রেখে চলে গিয়েছেন। শেষ। এখন আসুন, আরো বেশ অনেকেই কথা বলতে চাচ্ছেন, আমরা ক্লাসের শেষের দিকে আমি দেখি কথা বলার চেষ্টা করব যদি সম্ভব হয়। এখন আসুন দেখুন, এই দেখেন কি একটা বিপদ। রবিউল ইসলাম খান আপনি লিখছেন, স্যার নামাজের প্রতি আমরা এত উদাসীন কেন? 5 মিনিটে শুধু অজু করে 4 রাকাত নামাজ পড়া সম্ভব? জি না, সম্ভব না। আমি নামাজ পড়ে এখানে ঢুকেছি, মনে রাখতে হবে। নামাজের সময় আগেও ছিল, এটা ক্লাস টাইম। আমরা নামাজ পড়ে ঢুকেছি, ওয়াক্ত হ্যাঁ, হওয়ার পর শুনেন, নামাজ পড়ে নামাজ খুবই সেন্সিটিভ বিষয়। নামাজের বিষয় নিয়ে স্যার, আরেকজন যারা নামাজ পড়ার আগে পড়বে, 10 বার তারা- ভাববেন। নামাজের জন্য কাছে 5 10 মিনিট সময় মিনিটের দেয় না, জন্য আপনাকে যাবো। সময় ততটুকু দেওয়া হয়েছে, যতটুকু সময়ে নামাজ পড়া যায়, এরকম না। আপনাকে ক্লাসের আগে নামাজ পড়ে নেওয়া দরকার ছিল, যে আসরের নামাজ, মাগরিবের নামাজ, 2টা নামাজ 4টা থেকে 6টার মাঝখানে, 2টা নামাজের জন্য ক্লাসের মাঝখানে বিরতি দেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি ততটুকু আমি করেছি, এটা কমেন্ট করবেন না। নামাজের সময় চেয়েছেন, এতে আমার আপত্তি নেই, কিন্তু এই যে যেটা বলছেন স্যার আমরা এত উদাসীন কেন, এটা একটু মাথায় রাখবেন, এইটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এখন আসুন
এই মাগরিবের নামাজের সময় 20 মিনিট সময় পাবেন যদি 4টা থেকে 6টা হয়, আর 3টা থেকে 5টা হলে আসরের নামাজের জন্য ফুল বিরতি পাবেন। তাহলে 5টার মাঝখানে 20 মিনিট সময় বিরতি দেওয়া যাবে, কিন্তু 20-40 মিনিট যদি আমরা বিরতি দেই তাহলে তো আমাদের ক্লাস শেষ করতে পারবো না। এখন আসুন তাহলে দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন বিদেশিরা বাংলাদেশে আসছেন, তারা তাদের ভাষাগুলো আমাদের মধ্যে রেখে দিয়ে চলে গেছেন। সবচেয়ে বেশি বিদেশি শব্দের মধ্যে আমরা একটা ভাষা ব্যবহার করি, সেটা হচ্ছে ফার্সি। ফার্সির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করি নামাজ শব্দটি। নামাজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ, মুখে বলা যাবে না, ভুলেও না। কমেন্টে উত্তর দিবেন নামাজের বাংলা কি। আমরা যে নামাজ পড়ি এই শব্দটা ফার্সি নামাজ, আর আরবি হচ্ছে সালাত, তাহলে নামাজের বাংলাটা কি? স্যার সালাত অর্থ তো দোয়া। জি আচ্ছা, দোয়া আমি আপনাকে মুখে তো বলতে বলি নাই, ভুল করেছেন আপনি। মুখে বলা যাবে না, মিউট আছেন, মিউট থাকেন, সব প্রশ্নের উত্তর আপনারা দিতে যাবেন না। আয়েশা থেকে স্যার নামাজের সময় সবচেয়ে বেশি বেস্ট টাইম আপনিই দেন। আমি জানি এই বিষয়টা নিয়ে আমরা যখন ক্লাস মিটিং, টিচার্স মিটিং এর কথা বলি, তখন আমি খেয়াল করে দেখছি যে আমি ক্লাসের বাইরে নামাজের জন্য যে কজন স্যার বিরতি দেন তার মধ্যে সবচেয়ে বেশি টাইম আমি দেই। কারণ মাঝে মাঝে আমি নিজেই নামাজ পড়তে গিয়ে মাগরিবের সময় টাইম দিছে আপনাকে 15 মিনিট, উজু করে নামাজ পড়বো, গিয়ে দেখি নামাজের জায়গা নাই, 15 মিনিট শেষ, 20 মিনিট হয়ে গেছে, আমি নিজেই পড়তে পারি নাই, আমি কি করব? এরকম মাঝে মাঝে হয়। নামাজের অর্থ লিখছেন চাওয়া, প্রার্থনা করা, হ্যাঁ, প্রার্থনা করা, দোয়া করা, উপাসনা করা, ইবাদত করা। এগুলো কি বাংলা শব্দ? দু একজন একটা হয়েছে, অধিকাংশ লিখছেন প্রার্থনা করা। কেন? মুনাজাত করা, কায়াম করা। কায়াম আরবি শব্দ, এটা আমার সালাত, কোরআন শরীফে আছে। আয়েশা আক্তার হয়েছে, বেশ অনেকেরটা, বেশ কয়েকজনেরটা হয়েছে। আমার কমেন্ট দেখতে পান কি? জি দেখতে পাই। আমাদের আরাধনা করা, জি না। আল্লাহর কাছে প্রার্থনা, প্রার্থনা তৎসম। মোনাজাত ফার্সি, দোয়া আরবি, দোয়া আরবি। ক্ষমা, ক্ষমা তৎসম, প্রার্থনা তৎসম, মোনাজাত তৎসম, কায়েম আরবি। হ্যাঁ, আপনারা 700 জন স্টুডেন্ট, নামাজের বাংলা মাত্র 10 জন লিখছেন, আর বাকি কারোটা হয় নাই। আত্মসমর্পণ তৎসম শব্দ, জি না, হয় নাই। নামাজ শব্দের বাংলা হচ্ছে ডাকা, ডাকা, আল্লাহকে ডাকা। নামাজের অনেকগুলো অর্থ আছে, যারা মাদ্রাসায় পড়ছেন এরা ভালো করে বুঝবেন। এই নামাজ শব্দটা যখন মানুষের দিকে সম্পৃক্ত হয় তখন এর অর্থ ডাকা, যখন নবী রাসূল দিকে সম্পৃক্ত হয় তখন একটা অর্থ বোঝাই, পশু পাখির দিকে সম্পৃক্ত হলে একটা অর্থ বোঝাই, ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হলে একটা অর্থ বোঝাই, স্বয়ং আল্লাহর সাথে সম্পৃক্ত হলে তখন আরেকটা অর্থ বোঝাই। নামাজ শব্দের বাংলা হচ্ছে ডাকা। আপনি জীবনে কয়দিন বলেন চলো একটু ডাকতে যাই? হ্যাঁ, কখনো আমরা সচরাচর বলি? আমার নাম নিহা, নামটা একটু লিখে দিবেন, এই নামটা একটু রিনেম করে দাও। আচ্ছা, তাহলে দেখুন এখানে কি হলো, আমার নামাজ এর বাংলা আমরা বলি না সহজে। এই চলো নামাজে, এই তুই নামাজ পড়ছিস, হ্যাঁ, এই নামাজ পড়ি, এই নামাজ। নামাজের বাংলা কই? নামাজের বাংলা যদি বলে এই চলেন একটু ডাইকে আসি, আপনি বলবেন স্যার আপনি যান, আপনার ডাকতে মন চাইছে, হ্যাঁ, তখন আপনি বা ভিন্ন উত্তরও দিতে পারেন। কিন্তু নামাজের বাংলা যে ডাকা, এটা আমরা অধিকাংশই জানি না। এখন আসুন, রোজা শব্দের বাংলা কি? রোজা ফার্সি একটা শব্দ, রোজা শব্দের বাংলা কি? রোজা শব্দের বাংলা কি? রোজা, রোজা শব্দের বাংলা কি? নাম নিহা, রোজা এর বাংলাটা কি একটু কমেন্টে লিখুন। হ্যাঁ হয়েছে, ওকে, রোজা শব্দের বাংলা লিখছেন কি? সাওম, সাওম আরবি শব্দ, উপবাস, 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 আত্মসংযম, উপোস থাকা, না খায়া থাকা, হ্যাঁ, উপোস থাকা। অনেকে লিখছেন কিন্তু আমরা এটা ব্যবহার করি না, বিরত থাকা। সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আচ্ছা, এখন আসুন এরপরে যাবেন হচ্ছে পানাহার থেকে বিরত। শুধু পানাহার বললে ভুল, রোজা কিন্তু শুধু পানাহার না, অনেকগুলো শর্ত আছে, এই শর্তগুলি মেনে পানাহার থেকে বিরত থাকার নাম রোজা। অন্য সব পড়েছেন তো পানাহার করেন নাই, তাহলে রোজা হবে না। শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল প্রকার জৈবিক চাহিদা থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এখন আসুন, আমি আপনার বাসায় গিয়েছি কোনো একটা কারণে, আপনার কোনো উপকার করার জন্য আমি আপনার বাসায় গিয়েছি। আপনি দেখেই কি বললেন? স্যার একটা চা দেই। সাধারণত আমরা যে সম্ভাষণটা করি, আমি বললাম না আমি চা খাওয়া থেকে বিরত আছি। আপনি তখন বললেন না স্যার চিনি ছাড়া দেই। হ্যাঁ, চিনি ছাড়া দেই না, না বিরত আছি। তাহলে এক গ্লাস পানি দেই, না বিরত আছি। মানে আপনি যেহেতু আপনার উপকারের করার জন্য গিয়েছে আপনার বাসায়, তার মানে আপনি একটার পর একটা অফার শুরু করেছেন।
আমি যদি প্রথমে বলতাম না ভাই আমি তো রোজা আছি, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মিললিয়া পরে বলতে পারবেন যে চিনি সারা চা দেই, তাহলে পানি দেই? আপনি বলতে পারবেন না। যখন বললাম বিরত আছি, তার মানে এই বিরত আমরা ব্যবহার করি না, আমরা রোজা শব্দের অর্থটা ব্যবহার করি না। রোজা ফার্সি শব্দ। আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটা ইবাদত নামাজ এবং রোজা, এই দুটা ফার্সি ব্যবহার করি। বাংলা আমরা শতকরা 99% মুসলিমরা জানি না। নামাজের বাংলা যে আসলে ডাকা, শতকরা 99% মুসলমান জানে না। আপনারা সবাই প্রায় সবাই MA পাস, মানে অনার্স পাস শিক্ষিত মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে উচ্চ শিক্ষিত মানুষ। আপনারাই অধিকাংশ ভুল করেছেন নামাজের বাংলাতে গিয়ে। তার মানে আর যারা অপামর জনতা আছে এরা তো আরো ভুল করার সম্ভাবনা বেশি। তাহলে নামাজ শব্দের বাংলাটা আমরা জানি না কেন? সেই প্রাচীন কালে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে সম্রাট আকবর যখন দিল্লির মসনদে আরোহণ করেছিলেন, ঠিক তখন থেকে এই পারস্য সম্রাটের সহযোগিতায় তিনি তার সাম্রাজ্য ফেরত পেলেন। তার বাবা এবং দাদার সাম্রাজ্য, সম্রাট বাবর এবং হুমায়ুনের সাম্রাজ্য ফেরত পেলেন। তখন তিনি পারস্য সম্রাটকে মুসলেকা দিয়েছিলেন, আপনি যদি আমাকে ক্ষমতায় বসাতে পারেন তাহলে এই অঞ্চলের রাজভাষা ফার্সি করে দেব। তখন থেকে এই অঞ্চলের ভাষাগুলো ফার্সি। আর আমরা ধর্মীয় কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ, নামাজের বাংলা ডাকা এটা মাথায় নাই নাই। এমনকি আরবিটাও বলি না, যে সালাত এটা আরবি শব্দ, মুসলিম হিসাবে ধর্মীয় শব্দ, কোরআনের ভাষা আরবি, ওই হিসাবে আমরা আরবিটাও বলতে পারতাম, কিন্তু বলি না কেন? সবচেয়ে বেশি ব্যবহৃত আমাদেরকে প্রাচীন কাল থেকে আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমাদেরকে কি করেছে? এভাবেই শিখাই নিয়ে আসছে। বাপ দাদা 14 গোষ্ঠী এইভাবে শিখাই নিয়ে আসছে, আজকে আমরা এইভাবেই বলছি। এখন আসুন, এটা হচ্ছে ফার্সি। তাহলে দেখুন, আমরা আরো কিছু শব্দ দেখতে চাই একটু, আরো কিছু শব্দ দেখবো যে শব্দগুলোর বাংলা জানি না। যেমন সাইকেল, সাইকেলের বাংলা কি? সাইকেল এর বাংলা কি? সাইকেল এর বাংলা কি? কি রিক্সার বাংলা কি? রিক্সা জাপানি শব্দ, রিক্সা। সাইকেল কি দ্বিচক্র যান? জি স্যার। জি স্যার। সাইকেলের মধ্যে তো 3 চাকা ওয়ালা সাইকেলও আছে। স্যার ওটা কি দেখি নাই সাইকেল বলে? শোনো। হ্যাঁ, 3 চাকা ওয়ালা সাইকেল তো আছে। স্যার আমি আপনার চালাইতে দেখছি। হ্যাঁ, স্যার বাচ্চাদের আছে স্যার। জি স্যার, বাচ্চাদের আপনি আছে। তো স্যার আপনি চালাচ্ছিলেন 4 চাকা মনে হয়, 4 চাকা ওয়ালা সাইকেল। 4 চাকা ওয়ালা সাইকেল আছে। হ্যাঁ, স্যার আপনি তো নিজে ড্রাইভ করলেন। না ওইটাতে চাকা 2টা, আমি যেটা ড্রাইভ করেছি ওইটাতে চাকা 2টা, কিন্তু ড্রাইভার 3জন। ড্রাইভার 3জন। আপনারা যেটা দেখছেন মাঝখানে একজন স্যার ছিলেন, ওই স্যার জীবনেও সাইকেল চালাই নাই। ওরে নিয়ে পড়ছি মহাবিপদে। ওরে বললাম যে আপনি বসে থাকেন, সে বললেন আমি পড়ে যাবো। এরা নিয়ে 1 ঘন্টা প্র্যাকটিস করার পর এরে বললাম আপনার কাজ হচ্ছে বসে থাকা, পিছনে একজন ড্রাইভার আছে, সামনে একজন ড্রাইভার আছে, এ খালি বসে থাকবে, পা হ্যান্ডেল দিতে পারলে দিবে, না দিলে নাই। কিন্তু উনি পারে না, না পারাটাই স্বাভাবিক। এখন আসুন, পায়ে চালিত যে বাহন, জি না, পায়ে চালিত বাহন না। হ্যাঁ, এখন আসুন, 3 চাকাওয়ালা থাকলে ত্রিচক্র যান, ত্রিচক্র যান। আর মোটর যদি লাগানো থাকে মোটর, তাহলে এটার নাম হচ্ছে কি? মোটর চালিত যান। এখন আসুন, আমার এটা দরকার নেই। আমার প্রশ্ন হচ্ছে, কারা কারা এই কাগজটা খেয়েছেন জীবনে? কমেন্টে লিখবেন। এবং এখন পর্যন্ত এই ধরনের কাগজ খাওয়ার অভ্যাস কার কার আছে? স্যার এটা কি? আচ্ছা, একজন পেয়েছি। আর বাকিরা বলবেন, বাকিরা একটু বলবেন কাদের কাদের এই কাগজ খাওয়ার অভ্যাস আছে। আব্দুল সালাম, কাগজ খান? স্যার ছোটবেলায় খাইছি কিনা জানি না, এখন তো খাই না। আচ্ছা, এরপরে কি আছেন? নাম কি? নাম তো পড়তে পারি না। মাহবুবা, মিম, নওগা, কাগজ খান? স্যার না স্যার। শিওর আপনি কাগজ খান নাই কখনো? এই কাগজ খান নাই কখনো? না স্যার। একজন ভাবছে হচ্ছে বিড়ি। হ্যাঁ, বিড়ির কথা বলি নাই। হ্যাঁ, স্যার নাম শুনি নাই। এই কাগজ কারা কারা খাইছেন? টাইপের কিছু নাকি? সত্য কথা বলবেন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ, আচ্ছা, একজন লিখছেন কেকের মধ্যে থাকে। হ্যাঁ, কেকের মধ্যে থাকে। আচ্ছা, ছোটবেলা কিছুটা অভ্যাস ছিল, তার মানে বড় হইলে আর খান না, তাই তো? হ্যাঁ, না, আপনাদেরকে নিয়ে চলা মুশকিল। খাইছি। লেমন ঠিকই লিখছে। একজন লিখছেন বয়ফ্রেন্ডের চিঠি। হ্যাঁ, উল্টা পাল্টা। আপনাদের মতো আরো কিছু ছাত্র ছাত্রী থাকলেই আমরা তো বাংলা সাহিত্য নতুন করে আরেকটা যুগ বানাইতে পারবো। হ্যাঁ, খাই নাই, খাই নাই কেমনে অস্বীকার করলো? সবাই খাইছেন, কিন্তু এখন বলতেছেন না। হ্যাঁ, কাগজ খান নাই? হ্যাঁ, দেখুন এটা খান নাই কে কে?
এবার পারলে নিজেরা চকলেট। প্রমাণ করেন আমি চকলেট। নির্দোষ, আমি নির্দোষ। এটার বাংলা কি? চুইংগাম। চিউ, চিউ, CHEW, চিউ, চিউ, চিউ। চুষে চুষে খাই যেটা। হ্যাঁ, এখন আসুন, এটার বাংলা আমরা জানি না। 1 টাকা দিয়ে কয়টা খেয়েছেন? চারটা। চারটা খাইছি। সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ? হ্যাঁ, আচ্ছা। এখন আসুন, এখন যে আপনাকে বললাম যে আজকে যে ভালো পারবেন তার একটা চুষ কাগজ খাওয়াবো, আপনি চিন্তা করলেন, তাহলে পারলেও বলবো না এই কাগজ কে খাই, মানুষ খা নাকি? কাগজ কে খাই। তাহলে আমার প্রশ্ন কোনটা? আমরা আজকে শব্দের প্রকারে আসছি। চকলেট হচ্ছে মেক্সিকান শব্দ, এটা বহুবার চাকরি পরীক্ষায় আসছে। এর বাংলা হচ্ছে চুষ কাগজ। সমাসের মধ্যে গিয়ে দেখবেন উপপদ তৎপুরুষ সমাসে এই চুষ কাগজ পড়াবো। চুষ কাগজ উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে আমরা বোর্ড বইয়ে লেখা আছে এই চুষ কাগজ। আচ্ছা, অনেক দুই একজন বলেছিলেন যে মনিরা, জি আপনারটা ঠিক আছে, আপনি বলেছেন আপনারটা ঠিক ছিল, উনি আগে থেকে উত্তর দিয়েছে। রেবেকা সুলতানা লিখছে সিগারেট। এই বেটি, সিগারেট? রেবেকা সুলতানা, হ্যাঁ, সিগারেটের সাথে এটার কি সম্পর্ক? সিগারেট কি চিষ্টে চিষ্টে খাই, কামড়ে কামড়ে খাই? হ্যাঁ, কি একটা বিপদ আপনাদেরকে নিয়ে। খাওয়াটা না। এখন আসুন, এটা হচ্ছে আপনাদের মুখস্থ করতে হবে, এই অংশগুলো আপনাকে মুখস্থ করতে হবে কোনটা কোন ভাষার শব্দ। এরপরে আমরা যাব হচ্ছে কিছু শব্দ আছে মিশ্র, দুই টাইম, বে মানে ফার্সি, টাইম ইংরেজি, কালি আরবি, বাংলা, কলম আরবি, এটা হচ্ছে মিশ্র, মুখস্থ করবেন। এরপরে যাবেন অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, যৌগিক, রুড়ো বা রুড়ি, যুগরুর। খুবই 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 গুরুত্বপূর্ণ। যৌগিক শব্দ, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল। উৎপত্তির সময় যা বোঝাতো ব্যবহারিক বর্তমানে তাই বোঝায়, এটা কি বলে? 100% মিল শব্দ, 100% মিল। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল থাকে তাকে বলে যৌগিক শব্দ। কর্তব্য শব্দের অর্থ যা করা উচিত, আগেও বলতো এখনো বলে। বাবুয়ানে মানে বাবুর ভাব, আগেও বোঝানো হতো বাবুর ভাব, এখনো বোঝানো হতো বাবুর ভাব। দৌহিত্র মেয়ের ঘরের নাতিন, আগেও বোঝানো হতো এখনো বুঝি। চিকা মারা দেয়ালে লিখন, আগেও বোঝানো হতো এখনো বুঝি। দেয়ালে কালি দিয়ে রং তুলি দিয়ে কিছু লেখাকে বলে চিকা মারা। এবার আসুন রুড়ো বা রুড়ি শব্দ, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ বোঝায়। তার মানে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল বোঝাবে। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল বোঝাবে, অমিল। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল বোঝাবে, তাকে বলে হচ্ছে রুড়ো বা রুড়ি শব্দ। যেমন হস্তি, হস্তি শব্দটা বলতে আমরা এখন বুঝি হাতিকে, আর উৎপত্তির সময় বোঝানো হতো হস্ত যুগ ইন, যার হস্ত আছে, হস্ত আছে যার, কার হাত আছে? মানুষের। এখন উৎপত্তির সময় মানুষকে বলা হতো হাতি। এখন আপনাকে যদি কেউ পিছন থেকে ডাক দেয় আসাদ, এই হস্তি, আর এখন হস্তি বলতে একটা প্রাণীকে বুঝি, তাহলে প্রাণী এবং মানুষ দুটো এক না। গবেষণা মানে কোনো কিছু নিয়ে বারবার চেষ্টা করা। আমরা মাস্টার্স পাস করে 3 বছরের একটা কোর্স করেছি এমফিল, এটার নাম হচ্ছে গবেষণা, গবেষক। এখন আসুন, আর ব্যবহারিক অর্থটা কি? কোনো কিছু নিয়ে গুজুকেশনা, গরু হারাই গেলে গরু খোঁজা, হাম্বা 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 বলে বলে গরু হারাই গেলে আপনি হাম্বা বলে ডাক দিবেন, তখন গরুর আশেপাশে থেকে চিন্তা করবে হাই হাই আমার স্বজাতের ভাই কেউ ডাকতেছে, সে উল্টা সাউন্ড করবে হাম্বা, তখন আপনি তারে গিয়ে ধরে নিয়ে আসবেন। হ্যাঁ, এখন আসুন, তাহলে এই কোনো কিছু নিয়ে বারবার চেষ্টা করা আর হাম্বা হাম্বা বলে ডাকা, দুটা কি এক নাকি ভিন্ন? ভিন্ন। তাহলে তার নাম কি? রুড়ো বা রুড়ি শব্দ। হরিণ, হরিণ শব্দের অর্থ একটা প্রাণী, ব্যবহারিক। উৎপত্তিগত অর্থ হচ্ছে চোর, যে হরণ করেছে তাকে কি বলি? হরিণ। হরণ করেছে যে তাকে বলি হরিণ। এখন আসুন, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল। আমরা বলি না মনোহর, 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 মানে মন হরণ করেছে যে। এখন বলুন আসাদ, আপনার মনকে হরণ করেছে? কেউ না স্যার। কেউ করে নাই? আব্দুল্লাহ? স্যার রেশমি করছে স্যার, আমার ওয়াইফ। তাই নাকি? মিতু কে করেছে গো? আমার হাজবেন্ড। মিম কে করেছে? করেনি স্যার। কেউ করে নাই? না। আব্দুল সালাম কে করেছে আপনার মন হরণ? স্যার এখন তো বর্তমানে নেই, কিন্তু অতীতকালে কেউ করেছিলেন কিনা সেটাই বিষয়টা। মনিরুজ্জামান পেরিস, ও জানে না কে করেছে। আপনার মন কে হরণ করেছে? পেরিস। স্যার করছিল, আবার নিয়ে নিছি স্যার। এই একদিন পেরিস আমাকে এই বিদ্যাবাড়ির ক্লাসে, সে ইন্ডিয়া থেকে লাইভে এসে আমাদেরকে অনেক কিছু দেখিয়েছিল। কোন জায়গা থেকে দেখাইছিলেন জানো? কোন স্যার জায়গা ওটা থেকে দেখাইছিলেন? স্যার তামিলনাড়ু স্যার।
তামিলনাড়ু, ভারতের তামিলনাড়ু। আমরা বিদ্যাবাড়ি ক্লাসরুম থেকে ওই পেরিসের ক্লাসরুম থেকে দেখেছিলাম ক্যামেরা থেকে। আয়েশা তাকিয়ে লিখছেন আমার হাজবেন্ড। পেরিস, আপনার মন কে হরণ করেছে? স্যার করছিল স্যার, আবার নিয়ে নিছি স্যার। কে এখন কে চাকরি এটা? তো করে আপনাকে নিয়ে যাই, এটা কিডা? স্যার হ্যাঁ, ওই নিছিল স্যার। পরিতোষ কে করেছে? আপনার মন হরণ কে করেছে? স্যার বর্তমান মনে হয় নিজের কাছে আছে স্যার, এখনো হ্যাঁ হ্যাঁ, নিজের কাছে আছে স্যার, মনে হচ্ছে এখন। তাই নাকি? জি স্যার। স্যার হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন ছিল কি? স্যার। এই রুড়ি শব্দগুলো স্যার উৎপত্তিগত অর্থ এন্ড হচ্ছে ব্যবহৃত অর্থ কিভাবে বুঝবো যে এই যে এটা বলে কি দিচ্ছি, ছিল? বলে দিচ্ছি, বলে দিচ্ছি। পাঞ্জাবি অথবা তাহলে পাঞ্জাবি শোনারি খুঁজবেন। উত্তর হ্যাঁ শোনেন, সবাই চালাক। আমার ওয়াইফ করেছে, আমার হাজবেন্ড করেছে। হ্যাঁ, বিয়ে করার আগে কে করেছিল? বিয়ে করার আগে হাজবেন্ড ওয়াইফ কেই পাইছেন? খালি উনি করেছে, উনি করেছে। একজন লিখছেন আমার উনি করেছে। হ্যাঁ, উনি করেছে। উনি না হয় বিয়ের পরে উনি হলো, বিয়ের আগে আপনার মন কে হরণ করেছিল ওটা বলেন না কেন? হ্যাঁ, ওটা বললে তো এখন চাকরি থাকবে না। হ্যাঁ, এখন আসুন, আসলে ঘটনা কি, আপনারা খালি একটা জায়গায় দৌড়াদৌড়ি করেন। মন হরণ করলে মানুষই লাগবে কেন? আপনার পাহাড় দেখলে ভালো লাগে না, নদ নদী সাগর মহাসাগর কিচ্ছু ভালো লাগে না। আপনার মন জি খারাপ স্যার। হলে খালি উনি মন ভালো করে দেয়, আর কেউ মন ভালো করে দেয় না। হ্যাঁ, এখন আসুন, আচ্ছা এখন আসুন, মন মনোহর মানে কি? যে মন হরণ করেছে। মন তো অনেক কিছুই হরণ করতে পারে, মন তো অনেক কিছুই হরণ করতে পারে। আমি একবার লাস্ট টাইম চিড়িয়াখানায় গিয়েছিলাম, তখন একটা ছোট একটা বাচ্চা হরিণের খাঁচার সামনে, মানুষ সবাই গিয়ে হরিণের খাবার দেয়, পাতা দেয়, বাদাম দেয়। ছোট একটা বাচ্চা তার মা বাবার সাথে গিয়েছে, বাচ্চাটা হরিণের দুটো কানে ধরেছে। কানে ধরলে তার হরিণ তার স্বাভাবিক থাকবে না, হরিণ তো মাথা উঁচু করছে, এই ছেলে এমনি হরিণের কানে ধরে ঝুলে আসছে। তার মা বাবা দুইজন অনেক কষ্ট করে এই ছেলেটারে ছাড়াই আনলো, কান্নাকাটি শুরু, তার হরিণ লাগবেই লাগবে। তার মানে কি, ছোট একটা বাচ্চা যার বয়স এখনো 2 বছর হয় নাই, তার হরিণ ভালো লাগে, তার হরিণ ভালো লাগে। তার বাবা বুঝাইলো তা আমাদের মনোমুগ্ধ বাজার করে থেকে স্যার। হরিণ কিনে তাহলে দেব। পাঞ্জাবির ব্যবহৃত অর্থ কি? পাঞ্জাবি স্যার, পাঞ্জাবি তো রুড়ি শব্দ। 1 মিনিট ধৈর্য ধরেন, আমি বলবো। এখন আসুন, এখন আসুন, তার মানে ওই ছেলের এই হরিণটাকে ভালো লাগেছে। তার মানে মনোহর মানে যে কোনো কিছু হতে পারে, নদী নালা পাহাড় পৃথিবী। হ্যাঁ, তাহলে যে কোনো কিছু মনোমুগ্ধ করে স্যার, রাখতে পারে। এরকম একজন কিছু। লিখছেন স্যার আমার কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, হতে পারে কাজ করতে ভালো লাগে। হ্যাঁ, এখন আসুন, কাবা দেখে মনোহর শামীমা হতে পারে। আপনার মন কি দেখে হরণ করবে এটা তো আপনি ভালো বুঝেন, আপনি ভালো বোঝেন। বাচ্চাকালে খেলাধুলা করলে, পড়ালেখা না করলে, হ্যাঁ দুষ্টামি করলে ভালো লাগে, এটাই মনোহর। তাহলে দেখুন, এখানে হরিণ বলতে আমরা বুঝি একটা প্রাণীকে। ব্যবহারিক অর্থ, উৎপত্তিগত অর্থ হচ্ছে ওই প্রাণী, যেই প্রাণী আপনাকে হরণ করেছে। হরিণের মতো টানা টানা চোখ, হরিণের মতো এই আপনা মাংসে হরিণা বৈরী। তার মানে হরিণ দেখতে সুন্দর, কোনো কিছু আকৃষ্ট করতে পারে, এই জন্য এটাকে বলে হরিণ। সবগুলো শব্দ বলবো একটু পরে, একটা গল্প আছে, সবগুলো শব্দ বুঝিয়ে দেবো। এখন আসুন ব্যবহারিক যোগের শব্দ। যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 50-50, কিছুটা মিলে কিছুটা মিলে না, তাকে বলে যোগের শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজ অর্থ কি? পঙ্কে জন্মে যা। পঙ্কে অনেক কিছু জন্মে, তাদের মধ্যে থেকে শুধু পদ্ম ফুলকে বুঝাই। কে কে জন্মে? শাপলা জন্মে, শৈবাল জন্মে, শালুক জন্মে, অনেক কিছু জন্মে, তাদের মধ্যে থেকে একটা স্পেসিফিক। এখন আসুন, রাজপুত বলতে আগে সকল ছেলেকেও বুঝাইতো, এখন শুধুমাত্র রাজার ছেলে। তার মানে একটা সময় সব, আর এখন স্পেসিফিক। উৎপত্তিগত আর ব্যবহারিকগত কিছু মিলবে কিছু মিলবে না। আগেও ছেলেকে বোঝাতো, এখনো ছেলেকে বোঝাই। আগে সকল ছেলেকে বোঝাতো, এখন স্পেসিফিক বিশেষ কিছু ছেলেকে বোঝাই। পঙ্ক মানে কাদামাটি। একজন লিখছেন আকলিমা আক্তার, আমার ঘর সাজাতে ভালো লাগে। একজন লিখছেন ফুল মনকে বেশি হরণ করে। করতেই পারে, করতেই পারে। আপনার মন, এক একজন মানুষ মাত্রই ভেরিয়েশন। আপনার চেহারার সাথে যেমন কারো চেহারার মিল নাই, সো আপনার মনের সাথে অন্যের মনের মিলন নাও হতে পারে। এখন আসুন, এরপরে আমরা যেটা বলতে চাচ্ছিলাম, এই বাকি অংশগুলো আমরা দেখুন একটা গল্পে নিয়ে আসছি সবগুলোই। এই গল্পটা দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। প্রথমে যাব হচ্ছে রুড়ো শব্দ, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল। সন্দেশ বলতে আমরা এখন বুঝি মিষ্টি জাতীয় খাবার, আর উৎপত্তির সময় বোঝানো হতো সংবাদ দেওয়াকে। উৎপত্তির সময় কি বোঝানো হতো? সংবাদ দেওয়া। একই অর্থ হলো না ভিন্ন অর্থ হলো? সংবাদ দেওয়া আর মিষ্টি জাতীয় খাবার ভিন্ন। ভিন্ন স্যার। প্রবীণ বলতে আমরা এখন বুঝি বয়স্ক বুড়া মানুষ। প্রাচীনকালে বলা হতো যে সুন্দর করে বাঁশি বাজাই, প্রকৃষ্ট ভাবে বীণা বাজাই। যে বাঁশি বাজানোর সাথে বুড়া হওয়ার কোনো শর্ত নেই। পাঞ্জাবি বলতে বুঝি আমার গায়ে একটা ড্রেস আছে, একটা কাপড়,
একটা ড্রেসকে, তাহলে এটার নাম হচ্ছে স্যার আমার ঘুমাতে ভালো লাগে, কিডা? রুবিনা আক্তার। ঘুমাতে ভালো লাগে। একজন লিখছেন আমার হাসতে ভালো লাগে, হ্যাঁ লাগতেই পারে, কিন্তু এখন আসুন পাঞ্জাবি বলতে আমরা এখন বুঝি একটা ড্রেসকে, আর উৎপত্তির সময় বোঝানো হতো ভারতের পাঞ্জাব প্রদেশের মানুষকে বলা হতো পাঞ্জাবি, বাঙ্গাল প্রদেশের মানুষকে বলি বাঙালি, পাঞ্জাব প্রদেশের মানুষকে বলি পাঞ্জাবি। একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে ড্রেস, দুটো 100% ভিন্ন অর্থ বোঝাই। গবেষণা এবং হস্তে দুইটা মাত্র বলেছি। বাঁশি শব্দটা দ্বারা আমরা এখন বুঝি সুরের যন্ত্রকে, উৎপত্তির সময় বোঝানো হতো বাঁশ দিয়ে যা বানানো যায় সব বাঁশি। খাঁচা, কুলা, এটা সেটা, মাচান, দেয়াল বানানো যায় বাঁশ দিয়ে, গ্রামের মানুষ ঘরের দেয়াল দেয়, এটাও বাঁশি। তার মানে এই সুরের যন্ত্র আর বাঁশি দুইটা এক না, সুরের যন্ত্র আর বাঁশি দুইটা এক না। শামিমা, লাস্টে যে সব মেয়েটা করছে এর একটু মিউট করো। শামিমা উপরে লিখো, তাহলে ওর নাম চলে আসবে, আমি ওটা চাপ দেবো। শামিমা, রুড়ি শব্দ বুঝতেছি না, আপনি দয়া করে শামিমা রুড়ি শব্দ বুঝতেছি না, কেন বুঝতেছেন না? এতক্ষণ ক্লাসে মনোযোগ দিয়েছেন কিনা? রেকর্ড ক্লাসগুলো তাড়াতাড়ি আপলোড করলে ভালো হয়, এটা আমি বলে দিতে পারবো। তাহলে এখন দেখুন উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল। শামিমা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% অমিল। প্রবীণ মানে পাঞ্জাবি মানে ড্রেস, স্যার আর বুঝতেছি, খালি ফেস লাগে স্যার, মানে শব্দ অর্থ না জানাতে মানে অর্থ জানতে হবে। এই কয়টা থেকে বারবার বেশি বেশি আসে, এখন বুঝছেন কিনা বলুন, এখন বুঝছেন কিনা? জি স্যার বুঝতেছি। ওকে, এখন আসুন যোগরের শব্দ। উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কিছুটা মিলবে কিছুটা মিলবে না। রাজপুত, আগেও ছেলেকে এখনো ছেলেকে, আগে সকল ছেলেকে এখন স্পেসিফিক রাজার ছেলেকে। মন্দির, আগেও ঘরকে এখনো ঘরকে, উৎপত্তির সময় প্রত্যেকটা ঘরকে মন্দির বলা হতো, আর এখন সময়ের প্রেক্ষাপটে হিন্দু ধর্মের উপাসনালয়কে মন্দির বলে। সখী হামারি দুঃখের নাহি উর, এ ভর আবাদর মা হবাদর শূন্য মন্দির মোর। তার মানে হচ্ছে এখানে বিদ্যাপতি একটা কথা বলেছেন, সবার ঘরে হাজবেন্ড আছে, আমি রাধার ঘরে হাজবেন্ড কোথায়, আমার কৃষ্ণ কোথায়, আমার মন্দির শূন্য কেন? অন্ন বলতে একটা সময় সকল খাবারকে বুঝালেও এখন শুধু ভাতকে বুঝি। জলধি, যে জল ধারণ করে তাকেই জলধি বলি, কিন্তু তাদের মধ্যে থেকে এখন শুধুমাত্র সাগরকে বলি। বলদ মানে যে বল দেয়, তাদের সবাইকে বলদ বলি। যে বল দেয়, ফ্যান ঘুরছে আপনার মাথার উপর, সে একটা বলদ, কারণ সে বল দিচ্ছে। আপনি কাউকে গাড় ধরে ধাক্কা দিয়েছেন মানে বল দিয়েছেন, তাহলে আপনি কি? আপনি তো বল দিয়েছেন। বলুন 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 বলুন, আপনি কি? বলুন আপনি কি? বলদ। আবার বলুন আপনার কি? মানুষ। আচ্ছা, এখন আসুন, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, যে বল দেয় তাকেই বলদ বলে, কিন্তু তাদের মধ্যে থেকে সবাইকে। আজান হলে জানাবেন, আজান হলে জানাবেন, আজান কয়টাই? এখন আসুন, তাহলে মূল বিষয়টা হচ্ছে যে শব্দটা দ্বারা, যে শব্দটা বলদ বলতে আমরা যে বল দেয় তাকে বলি, তাদের মধ্যে থেকে স্পেসিফিক একটাকে বুঝি হচ্ছে বলদ, মানে হচ্ছে ষাঁড় গরুকে নপুংসক করে দিলে বলদ বলি। মহাযাত্রা উৎপত্তির সময় বোঝাতো আনন্দ ফুর্তির যাত্রা, আর এখন বুঝি লাশ কাঁধে নিয়ে শ্মশানের দিকে যাত্রা। আগেও যাত্রা এখনো যাত্রা, একটু বেরিয়ে শুন। পঙ্কজ বলেছি। মধুর মানে মিষ্টি জাতীয়, গায়ক মানে যে গান গাই, মিতালি মানে বন্ধুর ভাব, দৌহিত্র মানে মেয়ের ঘরের নাতিন, চেকামারা মানে দেয়ালে লিখন, কর্তব্য মানে যা করা উচিত, বাবুয়ানা বাবুর বাব, পিতৃহীন পিতা ছাড়া। যৌগিক শব্দ হচ্ছে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ 100% মিল। রুড়া বা রুড়ি অর্থ হচ্ছে কিছুটা মিলে কিছুটা মিলে না। যোগড়ের হচ্ছে সব জায়গায় আজান এখনো হয়নি, আমরা 5:40 থেকে বিরতি দেব। 5:40 একটু ধৈর্য ধরতে হবে, এখনো সারা দেশে আজান হয়নি, বিদায় আমাকে একটু সময় দিতে হবে। আমরা 5:38 থেকে 40-এর মধ্যে ক্লাস ক্লোজ করে দেব, আমরা একবারে শেষ পর্যায়ে। জি, ওকে। এরপরে আসুন, এইটা আপনারা এখান থেকে পড়তে পারেন অথবা গাইড বই থেকে পড়তে পারেন। এরপরে আমরা যাব গঠন অনুসারে শব্দ দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, তাকে বলে মৌলিক। যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তাকে বলে সাধিত। যেমন ভাই, এটা একটা মৌলিক শব্দ, কারণ এটাকে ভাঙ্গা যায় না। বোন, এটা একটা মৌলিক শব্দ, এটাকেও ভাঙ্গা যায় না। এটা একটা মৌলিক, এটা একটা মৌলিক, কিন্তু যখন আমরা দুইটা একসাথে বলবো ভাই বোন, তখন সেটা কি হবে? সাধিত শব্দ হবে। ভাই বোন যখন দুইটা একসাথে বলবো সাধিত। কেন? যে এটা আলাদা করলে অর্থ পাওয়া যায়। সন্ধি যতগুলো শব্দ আছে সব সাধিত। সন্ধি করা গেলে সাধিত, সমাস করা গেলে সাধিত, উপসর্গ থাকলে সাধিত, প্রত্যয় থাকলে সাধিত। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। তবে মৌলিক শব্দ থেকে বারবার প্রশ্ন আসে। 9-10 বোর্ড বইয়ে 4টা উদাহরণ লেখা আছে। গোলাপ, নাক, লাল, তিন।
গোলাপ, নাক, লাল, তিন, এই চারটা শব্দ থেকে বারবার বারবার প্রাইমারিতে প্রশ্ন এসে থাকে মৌলিক শব্দ থেকে। তবে হাজার হাজার মৌলিক শব্দ আছে যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না, সেটাই মৌলিক। আর ভাঙ্গা বা বিশ্লেষণ করা গেলে তাকে আমরা বলি সাধিত শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। আমরা এখন প্র্যাকটিস করতে যাব। আপনারা একটু কমেন্টে উত্তর লেখার চেষ্টা করবেন। বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 46তম বিসিএস, সর্বশেষ বিসিএস আসছে 1992 সালে। উত্তরটা জানার পরে হলে কমেন্টে লিখবেন ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ। 1992 লিখবেন। খ, দুই, নিচের কোনটি তৎসম শব্দ? নক্ষত্র, নক্ষত্র। রফলা আছে, রফলা থাকতে তৎসম। আদালত শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আইন, আদালত, মহকুমা, জজ, উকিল, মুনসিফ, এগুলোকে বলে হচ্ছে আরবি শব্দ। এগুলো কমেন্টে উত্তর লেখার চেষ্টা করুন, অন্তত না পারলে উত্তরটা দেখার পরেও লিখবেন, তাহলে মাথায় সেভ হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি দেশি শব্দ? দেশি, ঢেকি। ওই যে প্রাচীন কালে আপনার আমার কালো কালো পিতৃপুরুষ যারা ছিল, এদের ভাষাটাকে বলে দেশি ভাষা। ফকির শব্দটি কোন ভাষা থেকে আসছে? ফকির, ফার্সি শব্দ। এই ফকির মানে রাস্তায় ভিক্ষা করে এই ফকির না, যার ভোগ দিয়ে দেয়, শাহ সুফি, সুফি টাইপের যারা মানুষ, এরা হচ্ছে এই ফকির। আসমান শব্দটি, আসমান শব্দটি হচ্ছে, এই ভুল আছে, ফার্সি, আরবি না। খ খ খ, আসমান শব্দটি ফার্সি শব্দ। 43তম বিসিএস এর প্রশ্ন, আসমান নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? কি ভয়ানক বিপদ। তাহলে আমি বাকিটা বোঝাচ্ছি যে কোনটাতে কি বল আছে। পরিষ্কার বানান, পরিষ্কার, মূর্ধন্য স হবে। হ্যাঁ, পরিষ্কার। মেয়েটি পাগলি হয়েছে না, মেয়ে কোনোদিন পাগলি হয় না, পাগল হয়েছে। আপনি সপরিবারে আমন্ত্রিত, সমানিস দন্তাস্য, সপরিবার সহ, সপরিবার মানে পরিবার সহ, আর এটা মানে হচ্ছে নিজ পরিবার। এখন ধরেন আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, স্যার আপনি পরিবার সহ আমার বাসায় আসবেন যে কোনো কারণে। এখন আপনি বলবেন, স্যার আপনি কিন্তু নিজের বউ নিয়ে আসবেন, অন্য কারো বউ নিয়ে আসবেন না। হ্যাঁ, কখনো এমনি বলেন? এখানে কি বলা আছে স্যার নিজের বউ আনবেন? তখন তার সবাই বফলা, এটা বললে হবে নিজের বউ। আপনি আমার দাওয়াত দিচ্ছেন, স্যার ম্যাডামকে সহ নিয়ে আসেন। এটাই তো স্বভাবতই আমরা করি, কিন্তু আপনি কি করছেন? দাওয়াত দেওয়ার সময় উল্টা কাজ করেছেন। উল্টা কাজ করলে হবে না, হ্যাঁ, উল্টা কাজ করা যাবে না। সপরিবারে মানে পরিবার সহ আমন্ত্রিত। নিচের কোন বানানটি শুদ্ধ? মাস্টার ইংরেজি শব্দ, মূর্ধন্য স দিচ্ছেন। জিনিস তালিবস্য হবে, পুষ্ট দন্তাস্য হবে, বিদেশি শব্দ। পোশাক, ঠিক আছে। মৌলিক শব্দ কোনটি? আকাশ। শীত যোগ ল, ডাকা যোগ আই, কার যোগ না। এরপরে কি আছে? নতুন শব্দ গঠন করে কে কে? সন্ধিতেও নতুন শব্দ গঠন করে, সমাসেও নতুন শব্দ গঠন করে।